أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما পর্নোগ্রাফি আইন 2012 সালের 9 নং আইন। কয়েকটা মাত্র ধারা আছে, এর ভিতরে আমরা 7-8টা ধারা পড়ব। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 সালের 9 নং আইন। কত নং আইন? 9 নং আইন। নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধকল্পে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ উদ্দেশ্যে প্রণীত এই আইন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন। অর্থাৎ পর্নোগ্রাফি যে জিনিসগুলো আছে এগুলা নিয়ন্ত্রণ করার জন্য সরকার 2012 সালে কি করছে? এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনটা প্রণয়ন করছে, পাশ করছে। ধারা 1, ধারা 1-1 এই আইন পর্নোগ্রাফি আইন 2012 নামে অভিহিত হবে। তাহলে এই আইন কি হবে? পর্নোগ্রাফি আইন 2012 নামে অভিহিত হবে। প্রত্যেকটা আইনের ক্ষেত্রেই এক ধারায় বলা আছে পরিস্থিতি। এক ধারায় বলা আছে পরিস্থিতি, তাহলে 2012 সালের আইন নামে অভিহিত বা পরিস্থিতি হবে। ধারা 2 বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। এখান থেকে আমরা দুইটা সংজ্ঞা পড়বো, একটা হলো পর্নোগ্রাফি আর একটা হলো পর্নোগ্রাফি সরঞ্জাম। ধারা 2-এর গ, ধারা 2-এর গতে বলা আছে পর্নোগ্রাফি। আসলে পর্নোগ্রাফিটা কি বা পর্নোগ্রাফি বলতে কি বোঝায় বা কোন কোন জিনিসগুলোকে আমরা পর্নোগ্রাফি হিসেবে অভিহিত করতে পারি। পর্নোগ্রাফি অর্থ যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো সংলাপ। তাহলে পর্নোগ্রাফি কি? পর্নোগ্রাফি হলো এমন কোনো জিনিস বা এমন কোনো বস্তু বা এমন দৃশ্যমান কোনো কিছু যা মানুষের যৌন উত্তেজনা সৃষ্টি করতে কি করে? সহায়তা করে। যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো সংলাপ, কোনো অভিনয়, কোনো নগ্ন অথবা অর্ধনগ্ন কোনো চলচ্চিত্র, কোনো ভিডিও, কোনো স্থিরচিত্র, কোনো অশ্লীল বই, কোনো ভাস্কর্য, কোনো কার্টুন, কোনো মূর্তি ইত্যাদি সমূহ দ্বারা যার শৈল্পিক ও শিক্ষাগত কোনো মূল্য নেই তাকেই পর্নোগ্রাফি বলে। তাহলে পর্নোগ্রাফি বলতে কি বোঝায়? পর্নোগ্রাফি বলতে এমন এমন জিনিস বোঝায় যার শৈল্পিক ও শিক্ষাগত কোনো মূল্য নেই, তাকেই পর্নোগ্রাফি বলে। তাহলে পর্নোগ্রাফি বলতে কি বোঝায়? পর্নোগ্রাফি বলতে বোঝায় এমন কোনো জিনিস বা এমন কোনো বস্তু যা মানুষের কি যৌন উত্তেজনা সৃষ্টি করে। যৌন উত্তেজনা কিভাবে সৃষ্টি করা যায়? একজন মানুষের যৌন উত্তেজনা সৃষ্টি করতে গেলে এমন কোনো কথাবার্তা থাকতে হবে বা এমন কোনো আলাপ আলোচনা থাকতে হবে বা এমন কোনো সংলাপ থাকতে হবে অথবা এমন কোনো অভিনয় বা নগ্ন বা অর্ধনগ্ন কোনো চলচ্চিত্র, নগ্ন চলচ্চিত্র অথবা অর্ধনগ্ন কোনো চলচ্চিত্র অথবা কোনো স্থির চিত্র, কোনো ভিডিও চিত্র, কোনো টেপ রেকর্ডিং, তারপরে কোনো অশ্লীল বই অথবা কোনো ভাস্কর্য অথবা কোনো কার্টুন অথবা কোনো মূর্তি যার শৈল্পিক অথবা শিক্ষাগত কোনো মূল্য নেই, এ সকল জিনিসকে কি বলা হয়? পর্নোগ্রাফি বলা হয়। তাহলে পর্নোগ্রাফি বলতে কি বোঝায়? প্রথম বিষয়টা হলো যে যৌন উত্তেজনা সৃষ্টিকারী, মানুষের যৌন উত্তেজনা সৃষ্টি করা এমন কোন জিনিস। কি কি জিনিস হতে পারে? এর ভিতরে এমন কোনো সংলাপ হতে পারে, এমন কোনো বিষয়ে আলাপ আলোচনা হতে পারে, এমন কোনো ভিডিও, এমন কোনো ভিসিআর, এমন কোনো সিডির, এমন কোনো ডিভিডির অথবা এমন কোনো ভিডিও স্থিরচিত্র, এমন কোনো ভিডিও চিত্র বা কোনো নগ্ন ছবি বা কোনো অর্ধনগ্ন ছবি বা কোনো অশ্লীল বই
এগুলা, তারপরে ভাস্কর্য, কার্টুন, মূর্তি, এই যাবতীয় যে জিনিসগুলো আছে যার শিক্ষাগত কোনো মূল্য নাই অথবা যার শৈল্পিক কোনো মূল্য নাই, ঠিক আছে, যা মানুষের যৌন উত্তেজনা সৃষ্টি করতে সাহায্য করে, এই সকল জিনিসকে কি বলা হয়? পর্নোগ্রাফি বলা হয়। ধারা 2-এর গ। ধারা 2-এর গ। তাহলে পর্নোগ্রাফি বলতে কি বোঝায়? মানুষের যৌন উত্তেজনা সৃষ্টি করে এমন কোন বিষয়, এমন কোন সংলাপ, এমন কোন স্থিরচিত্র, এমন কোন ভিডিও চিত্র, এমন কোন নগ্ন ছবি বা অর্ধনগ্ন কোন ছবি, অথবা এমন কোন মূর্তি, এমন কোন কার্টুন, এমন কোন ভাস্কর্য যার শিক্ষাগত কোনো মূল্য নাই অথবা যার শৈল্পিক কোনো মূল্য নাই, তাকেই কি বলা হয়? তাকেই পর্নোগ্রাফি বলা হয়। ধারা 2-এর গ। ধারা 2-এর ঘ। ধারা 2-এর ঘ। পর্নোগ্রাফি সরঞ্জাম বলতে কি বোঝায়? পর্নোগ্রাফি সরঞ্জাম বলতে এখানে বোঝায়, মানে পর্নোগ্রাফি কোন কোন জিনিসে ধারণ করা হয়, কোন কোন জিনিসে রক্ষণাবেক্ষণ করা হয়, কোন কোন জিনিসে প্রক্রিয়াজাতকরণ করা হয়, এগুলা জিনিসকে কি বলা হয়? পর্নোগ্রাফি সরঞ্জাম। এবং পর্নোগ্রাফি সরঞ্জাম অর্থ পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, ধারণ বা প্রদর্শনের জন্য। এখন পর্নোগ্রাফি উৎপাদনের জন্য কি করা হয়? পর্নোগ্রাফি উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়। তারপর সংরক্ষণ করার জন্য বিভিন্ন ধরনের কম্পিউটার, মোবাইল, সিডি, ডিভিডি, এগুলা ব্যবহার করা হয়। তারপরে প্রদর্শনের জন্য কি কম্পিউটার, মনিটর, বিভিন্ন যে জিনিসগুলা থাকে এগুলা কি করা হয়? ব্যবহার করা হয়। এই ব্যবহৃত এই ডিভাইসগুলা কি? এই ডিভাইসগুলাকেই পর্নোগ্রাফি সরঞ্জাম বলা হয়। কথা বোঝা গেল? স্যার বোঝা গেছে। পর্নোগ্রাফি বলতে এক কথায় যা এমন কোনো বস্তু যার শিক্ষাগত কোনো মূল্য নাই বা যার শৈল্পিক কোনো মূল্য নাই, যা মানুষের যৌন উত্তেজনা সৃষ্টি করে বা যৌন উত্তেজনা সৃষ্টি করতে সাহায্য করে, এমন কোনো সংলাপ, আলাপ বা এমন কোনো নগ্ন অথবা অর্ধনগ্ন কোনো ছবি, স্থিরচিত্র, ভিডিও চিত্র, অথবা এমন কোনো মূর্তি বা ভাস্কর্য যার শৈল্পিক কোনো জ্ঞান নাই বা যার শিক্ষাগত কোনো মূল্য নাই, এই সকল বিষয়কেই কি বলা হয়? পর্নোগ্রাফি বলা হয়। পর্নোগ্রাফি। ধারা 2-এর গ। আর ধারা 2-এর ঘতে বলা আছে পর্নোগ্রাফি সরঞ্জাম। পর্নোগ্রাফি সরঞ্জাম বলতে কি বোঝায়? পর্নোগ্রাফি সরঞ্জাম বলতে বোঝায় এমন সব বস্তু যা দ্বারা পর্নোগ্রাফি উৎপাদন করা হয়, সংরক্ষণ করা হয়, বাজারজাত করা হয় বা নিয়ন্ত্রণ করা হয়, ঠিক আছে, বা ধারণ করা হয় বা প্রদর্শন করা হয়। এই সকল প্রত্যেকটা জিনিসকে কি বলা হয়? পর্নোগ্রাফি সরঞ্জাম। এখানে পর্নোগ্রাফি সরঞ্জামের ভিতরে তাহলে কোন কোন জিনিসগুলো পড়বে? ক্যামেরা পড়বে, সিডি পড়বে, ভিসিডি পড়বে, ডিভিডি পড়বে, তারপরে আপনার ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস পড়বে, মোবাইল পড়বে। এই সকল যাবতীয় ইলেকট্রনিক ডিভাইসগুলো যাতে পর্নোগ্রাফি ধারণ করা হয়, উৎপাদন করা হয়, কি করা, রক্ষণাবেক্ষণ করা হয়, এই সকল জিনিসকেই পর্নোগ্রাফি সরঞ্জাম বলা হয়। ধারা 2-এর ঘ। তাহলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 সালের 9 নং আইন। কত নং আইন? 9 নং। 1-এর 1 ধারায় বলা আছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের পরিচিতি। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের পরিচিতি 2012 সালের আইন নামে পরিচিতি হবে। ধারা 2। 2-এ বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 2-এর গতে বলা হয়েছে পর্নোগ্রাফি বলতে বোঝায় যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ, কি অশ্লীল সংলাপ, বাজে ধরনের সংলাপ যা যৌন উত্তেজনা সৃষ্টি করতে পারে, এই সকল সংলাপ। তারপর অভিনয় বা অর্ধনগ্ন ছবি বা নগ্ন ছবি বা নৃত্য বা চলচ্চিত্র বা ভিডিও চিত্র বা স্থিরচিত্র অথবা অডিও চিত্র অথবা অন্য উপায়ে ধারণকৃত কোনো প্রদর্শনযোগ্য বা যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল বই, তারপর সাময়িকী, তারপর ভাস্কর্য, তারপর মূর্তি, এই সকল জিনিস যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত কোনো মূল্য নেই তাকেই পর্নোগ্রাফি বলা হয়। ধারা 2-এর ক। আর ধারা 2-এর ঘতে বলা হয়েছে পর্নোগ্রাফি সরঞ্জাম। পর্নোগ্রাফি সরঞ্জাম বলতে বোঝায় পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, ধারণ বা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত
ক্যামেরা, কম্পিউটার বা কম্পিউটার যন্ত্রাংশ, সিডি, ভিসিডি, ডিভিডি, অপটিক্যাল ডিভাইস, ম্যাগনেটিক ডিভাইস, তারপরে ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল অন্যান্য যে ডিভাইস গুলা থাকে, এই ডিভাইস গুলাকে কি বলা হয়? পর্নোগ্রাফি সরঞ্জাম বলা হয়। ধারা 2 এর ঘ। ধারা 2 এর ঘ। তাহলে ধারা 1 পরিচিতি, ধারা 2 এর গ, ধারা 2 এর ঘ, পর্নোগ্রাফি এবং পর্নোগ্রাফি সরঞ্জাম। হুম, ধারা 4, ধারা 4, 4 ধারায় বলা হয়েছে পর্নোগ্রাফির সংরক্ষণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ। তাহলে ধারা 4-এ কি বলা হয়েছে? ধারা 4-এ বলা হয়েছে পর্নোগ্রাফি কি করা যাবে না, সংরক্ষণ করা যাবে না এবং বাজারজাত করা যাবে না। তাহলে পর্নোগ্রাফি সংরক্ষণ বলতে কি বোঝায়? যে আপনি সিডি, ভিসিডি, ডিভিডি এগুলোর মাধ্যমে কি করতে পারেন? পর্নোগ্রাফি সংরক্ষণ করতে পারেন এবং এই সকল জিনিসের মাধ্যমে আপনি কি বাজারজাত করতে পারেন। পর্নোগ্রাফি উৎপাদন, বিভিন্ন দেশে পর্নোগ্রাফি উৎপাদন করা হয়। বাজারজাতকরণ, বহন, সরবরাহ, ক্রয়, বিক্রয়, ধারণ বা প্রদর্শন করা যাবে না। ধারা 4, ধারা 4, 4 ধারায় বলা হয়েছে পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, ক্রয়, বিক্রয়, বহন, সরবরাহ, ধারণ বা প্রদর্শন করা যাবে না। কত? 4 ধারা। এখন পর্নোগ্রাফি বিদেশের অনেক দেশেই পর্নোগ্রাফি কি করা হয়? ধারণ করা হয়। এগুলা তারা মাধ্যমে বিভিন্ন মাধ্যমে কি করে? বাজারজাত করে। যেমন বিভিন্ন সাইট থাকে, এগুলো সাইটের মাধ্যমে তারা কি করে? এগুলা বাজারজাত করে, তারা উৎপাদন করে, তারা প্রক্রিয়াজাতকরণ করে, তারা সংরক্ষণ করে, তারা বাজারজাতকরণ করে, তারা ক্রয় বিক্রয় করে। ঠিক আছে? এই যে ধারা 4, এই 4 ধারায় বলা আছে পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, ক্রয়, বিক্রয়, রক্ষণাবেক্ষণ বা প্রদর্শন করা যাবে না। ধারা 4, এই জাতীয় যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাহলে তার অবশ্যই শাস্তি হবে। তিনি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 4 ধারার কি হলেন? 4 ধারার বিষয়টি তিনি লঙ্ঘন করলেন। ধারা 4, তাহলে 4 ধারায় বলা হয়েছে, 1 ধারায় বলা আছে পরিচিতি, 2-এর গতে বলা আছে পর্নোগ্রাফি, 2-এর ঘতে বলা আছে পর্নোগ্রাফি সরঞ্জাম। হুম, ধারা 4, 4 ধারায় বলা আছে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ। ধারা 4, ধারা 4-এর মূল বিষয় পর্নোগ্রাফি উৎপাদন, পর্নোগ্রাফি সংরক্ষণ, পর্নোগ্রাফি ক্রয়, বিক্রয়, বহন, পরিবহন, সংরক্ষণ, তারপরে ধারণ বা প্রদর্শন করা যাবে না। ধারা 4, এই জাতীয় যত কিছু হয় সবকিছু কি করা যাবে না, এখানে কোনো কিছুই করা যাবে না। 4 ধারায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন। তাহলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 সালের 9 নং আইন। ধারা 1, এই আইন পর্নোগ্রাফি আইন 2012 নামে অভিহিত হবে। ধারা 2-এর গ, 2-এর গতে বলা আছে পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি বলতে বোঝায় যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল সংলাপ, অভিনয়, নৃত্য অথবা নগ্ন কোনো ছবি অথবা অর্ধনগ্ন কোনো ছবি, স্থিরচিত্র, ভিডিও চিত্র বা টেপ রেকর্ডিং অথবা কোনো ভাস্কর্য, কোনো মূর্তি, এই জাতীয় জিনিসগুলো যা কোনো শৈল্পিক কোনো জ্ঞান নাই বা যার শিক্ষাগত কোনো মূল্য নাই, যার শৈল্পিক কোনো মূল্য নাই, শিক্ষাগত কোনো মূল্য নাই, যার মাধ্যমে আপনি কোনো কিছু শিখতেও পারবেন না, কোনো কিছু বুঝতেও পারবেন না, কোনো জ্ঞান আপনি নিতে পারবেন না। কিন্তু যা দেখবেন, যা শুনবেন বা যা আপনি কি করবেন, যা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে যদি প্রদর্শিত হয়, আপনি যদি দেখেন, তার মাধ্যমে আপনার যৌন উত্তেজনা কোনো বিষয় বলা হয়, তাহলে এটাকে কি বলা হয়? পর্নোগ্রাফি বলা হয়। ধারা 2-এর গ। আর ধারা 2-এর ঘতে বলা হয়েছে যে এমন এমন জিনিস বা যন্ত্রাংশ বা ইলেকট্রনিক ডিভাইস যার মাধ্যমে পর্নোগ্রাফি উৎপাদন করা হয়, সংরক্ষণ করা হয়, বাজারজাত করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, প্রদর্শন করা হয়, এই সকল জিনিসগুলাকে কি বলা হয়? পর্নোগ্রাফি। আহ, এগুলো জিনিসগুলো পর্নোগ্রাফি সরঞ্জাম বলা হয়। ধারা 2-এর ঘ। তাহলে এগুলো জিনিস কি কি হতে পারে? যেগুলো জিনিসের মাধ্যমে পর্নোগ্রাফি উৎপাদন করা হয়? ক্যামেরার মাধ্যমে পর্নোগ্রাফি উৎপাদন করা হয়, এগুলা বাজারজাত করা হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটে, বিভিন্ন ইন্টারনেটের সাইটে, বিভিন্ন সিডি, ভিসিডি, টেপ রেকর্ডিং অথবা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, বিভিন্ন মোবাইলের মাধ্যমে। ঠিক আছে? এগুলো জিনিস কি করা হয়?
এগুলো প্রদর্শন করা হয়, এগুলো সংরক্ষণ করা হয়, বাজারজাত করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, ক্রয় বিক্রয় করা হয়, যাবতীয় কিছু কি করা হয় এইগুলো জিনিসের মাধ্যমে করা হয়। এই যে সব ইলেকট্রনিক্স ডিভাইস আছে, এই ইলেকট্রনিক্স ডিভাইস গুলাকে কি বলা হয়? পর্নোগ্রাফি সরঞ্জাম বলা হয়। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ বা কম্পিউটারের মাধ্যমে কি করা হয়? এই পর্নোগ্রাফি সংরক্ষণ করা হয়, বাজারজাত করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, ক্রয় বিক্রয় করা হয়। এগুলা যন্ত্রাংশকে কি বলা হয়? পর্নোগ্রাফি সরঞ্জাম বলা হয়। ধারা 2 ঘ। ধারা 4 ধারায় বলা হয়েছে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ। অর্থাৎ পর্নোগ্রাফি সংরক্ষণও করা যাবে না, উৎপাদন করা যাবে না, ক্রয় বিক্রয় করা যাবে না এবং বাজারজাত করা যাবে না, প্রদর্শন করা যাবে না। ধারা 4 কোনো কিছুই করা যাবে না। পর্নোগ্রাফি সংক্রান্ত যত কথাবার্তা আছে কোনো কিছুই অত্র আইনের 4 ধারা মোতাবেক করা যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন করতে পারবে না, সংরক্ষণ করতে পারবে না, বাজারজাত করতে পারবে না, বহন করতে পারবে না, সরবরাহ করতে পারবে না, ক্রয় বিক্রয় করতে পারবে না, ধারণ বা প্রদর্শন করতে পারবেন না। ধারা 4। ধারাগত ধারা 4। ধারা 5 তদন্ত। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী যদি কোনো অপরাধ হয় তাহলে সেই অপরাধের তদন্ত কিরূপ হবে? ধারা 5-1 তদন্ত। এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধ তদন্তর ক্ষেত্রে পুলিশের সাব ইন্সপেক্টরের নিম্নে নয় এমন পদমর্যাদার বা সাব ইন্সপেক্টর পদমর্যাদার সমপদমর্যাদার কোনো অফিসার কি করবেন? তদন্তকারী কর্মকর্তা হিসেবে ফৌজদারি কার্যবিধির বিধানাবলী প্রয়োগ করবেন। অর্থাৎ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিজস্বভাবে তদন্তের কোনো ব্যবস্থা নাই। যখন কোনো তদন্তের ব্যবস্থা থাকবে না তখন ওই অপরাধের তদন্ত ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী করতে হবে। তাহলে ধারা 5-1 বলা হয়েছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যখন কোনো অপরাধের তদন্ত করা হবে তখন একজন সর্বনিম্ন সাব ইন্সপেক্টর পদের অফিসার তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন। তার নিম্নের কোনো অফিসার তদন্ত কার্যক্রম করতে পারবেন না। কোন আইনে? পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে। আর এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তদন্ত করার ক্ষেত্রে অবশ্যই ফৌজদারি কার্যবিধি অনুসরণ করতে হবে। ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 5-1। ধারা 5-1। ধারা 5-2 এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধের তদন্তের সময়সীমা হবে 30 কার্য দিবস। কতদিন? 30 কার্য দিবস। অর্থাৎ কর্মদিবসগুলা রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। ঠিক আছে, এই 30 কার্য দিবস হবে তদন্তের সময়সীমা। কিন্তু এই সময়ের মধ্যে যদি যুক্তিসঙ্গত কোনো কারণে যদি তদন্ত কার্য সমাপ্ত করা না হয় তাহলে পুলিশ সুপার অথবা সমমর্যাদার কোনো কর্মকর্তা বা তদূর্ধ্ব কর্মকর্তার অনুমোদন ক্রমে অতিরিক্ত 15 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে। তাহলে এখান থেকে যে কোনো সময় এমসিকিউ আসতে পারে যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে প্রাথমিক পর্যায়ে তদন্তের সময়সীমা কতদিন? 15 দিন, 30 দিন, 45 দিন, 60 দিন। তাহলে প্রাথমিক পর্যায়ে তদন্তের সময়সীমা হলো 30 দিন। 30 কার্য দিবস, দিন নয়, 30 কার্য দিবস। আর দ্বিতীয়ত যদি বলা হয় যে 30 কার্য দিবসের মধ্যে যদি তদন্ত কার্যক্রম সমাপ্ত করা সম্ভব না হয় এবং তার যদি যুক্তিসঙ্গত কোনো কারণ থাকে তাহলে এই তদন্ত কার্যক্রম পুলিশ সুপার অথবা পুলিশ সুপার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অথবা সমমর্যাদার কোনো অফিসার অথবা ঊর্ধ্বতন কোনো অফিসার বা উপযুক্ত কোনো অফিসারের অনুমতিক্রমে আরো 15 কার্য দিবস বৃদ্ধি করা যায়। ধারা 5-2। ধারা 5-2। তাহলে ধারা 5 বলা হয়েছে কি তদন্ত। কোন তদন্ত? পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যদি কোনো অপরাধ হয় তাহলে সেই অপরাধের তদন্ত কে করবে? কোন আইনে তদন্ত করবেন? ফৌজদারি কার্যবিধি আইন অনুসরণ করবেন। তদন্ত করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইন অনুসরণ করবেন। এখন তদন্তের সময়সীমা কতদিন? তদন্তের সময়সীমা ধারা 5-2। ধারা 5-2 বলা হয়েছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যখন কোনো অপরাধের তদন্ত কার্যক্রম হবে তখন 30 কার্য দিবসের মধ্যে তদন্ত সমাপ্ত করতে হবে এবং যুক্তিসঙ্গত কারণে যদি এই 30 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সমাপ্ত করা সম্ভব না হয় তাহলে পুলিশ সুপার মহোদয় অথবা তদূর্ধ্ব বা উপযুক্ত বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার
আদেশক্রমে অতিরিক্ত আরো 15 দিন সময় বর্ধিত করা যায়, ধারা 5-2। তাহলে প্রথমে 30 দিন, তারপরে 15 দিন, মোট গেল 45 দিন। ধারা 5-3, উপধারা 2-এ উল্লেখিত সময় অর্থাৎ 30 আর 15, 45 দিন। উপধারা 2-এ উল্লেখিত সময় 45 দিনের মধ্যে যদি যুক্তিসঙ্গত কোনো কারণে তদন্ত কার্যক্রম সমাপ্ত করা সম্ভব না হয়, তাহলে আদালতের অনুমতিক্রমে আরো অতিরিক্ত 30 কার্যদিবস সময় বৃদ্ধি করা যাবে। তাহলে মোট কতদিন গেল? 75 দিন। তাহলে যদি কখনো এমসিকিউ হয় যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সর্বমোট কতদিন পর্যন্ত তদন্ত কার্যক্রম সমাপ্ত করা যাবে, তাহলে 30 দিন, 45 দিন, 60 দিন, 75 দিন। তাহলে অবশ্যই 75 দিন। যখন সর্বমোট থাকবে তখন 75 দিন, আর যদি প্রাথমিক পর্যায়ে হয় তাহলে 30 দিন। তাহলে ধারা 5-এ বলা হয়েছে একজন সাব ইন্সপেক্টর তদন্ত কার্যক্রম সমাপ্ত করতে পারবেন। সাব ইন্সপেক্টরের নিম্নে নয় এমন কোনো কর্মকর্তা তদন্ত করতে পারবেন না, এবং তদন্ত করার ক্ষেত্রে অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইন প্রয়োগ করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী তদন্ত কার্যক্রম সমাপ্ত করতে হবে। ধারা 5-1। ধারা 5-2 বলা হয়েছে যখন এই আইনে কোনো অপরাধের তদন্ত করা হবে তখন তদন্তের সময়সীমা হবে 30 কার্যদিবস, এবং এই 30 কার্যদিবসের মধ্যে যদি তদন্ত কার্যক্রম সমাপ্ত করা সম্ভব না হয় এবং যুক্তিসঙ্গত কারণ যদি তদন্তকারী কর্মকর্তা প্রদর্শন করতে পারেন বা দেখাইতে পারেন, তাহলে পুলিশ সুপার মহোদয় অথবা ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ কি করতে পারেন, এই সময়সীমা আরো 15 কার্যদিবস বর্ধিত করতে পারেন। ধারা 5-2। ধারা 5-3, উপধারা 2 অনুসারে উল্লেখিত সময়সীমার মধ্যে যদি তদন্ত কার্যক্রম সমাপ্ত করা না যায়, তাহলে আদালতের অনুমতিক্রমে আরো 30 কার্যদিবস সময় বৃদ্ধি করা যায়। তো ধারা 5-2 বলা হয়েছে কে? পুলিশ সুপার মহোদয় কি করতে পারেন? সময়সীমা বর্ধিত করতে পারেন। আর ধারা 5-3 বলা হয়েছে এখানে আদালতের অনুমতি সাপেক্ষে বা আদালতের অনুমোদন ক্রমে আরো অতিরিক্ত 30 কার্যদিবস সময় বৃদ্ধি করা যায়। ধারা 5-3। তাহলে ধারা 5-1 পর্নোগ্রাফি 2012 সালের আইন নামে পরিচিত হবে। ধারা ধারা 5-1 বল ধারা 1। ধারা 1-এ বলা হয়েছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 সালের আইন নামে পরিচিত হবে। ধারা 2-এর বলা হয়েছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি বলতে বোঝায় এমন কোন নগ্ন ছবি, এমন কোন নগ্ন চলচ্চিত্র, এমন কোন অর্ধনগ্ন ছবি বা এমন কোন অর্ধনগ্ন চলচ্চিত্র বা স্থিরচিত্র, ভিডিও চিত্র অথবা মূর্তি অথবা অভিনয় অথবা নৃত্য অথবা ভাস্কর্য, এই জাতীয় জিনিস যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত কোনো মূল্য নাই, যা যৌন উত্তেজনা সৃষ্টি করতে সাহায্য করে, এই সকল জিনিসকে কি বলা হয়? পর্নোগ্রাফি বলা হয়। ধারা 2-এর গ। আর ধারা 2-এর ঘতে বলা হয় পর্নোগ্রাফি সরঞ্জাম। পর্নোগ্রাফি সরঞ্জাম বলতে বোঝায় এমন সব ইলেকট্রনিক জিনিস বা এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস যা ধারণ করে বা যা স্থিরচিত্র করে, যা উৎপাদন করে, যা ভিডিও করে, এইরূপ কোনো ডিভাইস, যেমন ক্যামেরা, কম্পিউটার, সিডি, ভিসিডি, ডিভিডি, এই জাতীয় যে জিনিসগুলো আছে, টেপ রেকর্ডার অথবা ক্যামেরার যে আগে যে ইয়াগুলো থাকতো, ক্যামেরার কি বলে? আগে যখন আমরা ছবি উঠতাম, ক্যামেরার একটা ফিতা থাকতো না, ওটাকে কি বলে? দেখ, ভুলে গেছি। তাহলে পর্নোগ্রাফি সরঞ্জাম বলতে বোঝায় পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, ধারণ বা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত কোনো ক্যামেরা, কম্পিউটার বা কম্পিউটারের যন্ত্রাংশ, সিডি, ভিসিডি, ডিভিডি, অপটিক্যাল ডিভাইস, মোবাইল ফোন বা উহার যন্ত্রাংশ অথবা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল কোনো ডিভাইস বা অন্য কোনো প্রযুক্তির কোনো ডিভাইস পর্নোগ্রাফি সরঞ্জাম নামে অভিহিত হবে। ধারা 2-এর ঘ। ধারা 2-এর ঘ। তাহলে ধারা 1 পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন। ধারা 1-এর 1 বলা হয়েছে এই আইন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 নামে অভিহিত হবে। তাহলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন কত সালের আইন? 2012 সালের 9 নং আইন। তাহলে এই আইন কত নং আইন নামে অভিহিত হবে? 2012 সালের 9 নং আইন নামে অভিহিত হবে। ধারা 1-এর 1। ধারা 2-এর গতে বলা হয়েছে
পর্নোগ্রাফি সরঞ্জাম যৌন উত্তেজনা সৃষ্টি করে। মানুষের যৌন উত্তেজনা সৃষ্টি করে এমন কোনো অশ্লীল সংলাপ, এমন কোনো অভিনয়, এমন কোনো নৃত্য, বা এমন কোনো দৃশ্য, বা এমন কোনো নগ্ন ছবি, বা অর্ধনগ্ন কোনো ছবি, বা অর্ধনগ্ন কোনো চলচ্চিত্র, বা স্থির চিত্র, বা ভিডিও চিত্র, বা অডিও চিত্র, অথবা এমন কোনো মূর্তি, এমন কোনো কার্টুন, এমন কোনো ভাস্কর্য যার কোনো শৈল্পিক জ্ঞান নাই, বা শৈল্পিক বা শিক্ষাগত কোনো মূল্য নাই, এমন জিনিসকে কি বলা হয়? পর্নোগ্রাফি বলা হয়, ধারা ২-এর গ। আর ধারা ২-এর ঘতে বলা হয়েছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি উৎপাদন করার জন্য, সংরক্ষণ করার জন্য, বাজারজাত করার জন্য, বা ধারণ করার জন্য, বা প্রদর্শন করার জন্য যে সকল ডিভাইস বা ইলেকট্রনিক ডিভাইস, বা যে কোনো যে সকল যন্ত্রাংশ ব্যবহার করা হয়, সেই সকল যন্ত্রাংশকে পর্নোগ্রাফি সরঞ্জাম বলা হয়। এখন পর্নোগ্রাফি সরঞ্জাম কোনগুলাকে বলা হয়? যেমন ক্যামেরার দ্বারা কি করা হয়? ধারণ করা হয়, উৎপাদন করা হয়, ক্যামেরার দ্বারা ভিডিও করা হয়। এই যে ভিডিও করা হয়, এটাই হলো উৎপাদন বা ধারণ। সংরক্ষণ করা হয় বিভিন্ন কম্পিউটারের মাধ্যমে, বিভিন্ন কম্পিউটার যন্ত্রাংশের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, তারপর বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে, তারপরে বিভিন্ন সিডি, ভিসিডি, ডিভিডি এগুলার মাধ্যমে, তারপর মোবাইলের মাধ্যমে, তারপর অন্যান্য ডিজিটাল যে প্রযুক্তিগুলো আছে বা ডিজিটাল যে ডিভাইসগুলো আছে, এখন সেই সকল ডিজিটাল ডিভাইসের মাধ্যমেও, এখানে ডিজিটাল ডিভাইস বা ইলেকট্রনিক ডিভাইস কি পেন ড্রাইভ থাকতে পারে, আরো বিভিন্ন ধরনের জিনিস থাকতে পারে। তারপরে আপনার প্রযুক্তি ভিত্তিক যে ডিভাইসগুলো, যেমন বিভিন্ন বিভিন্ন নেটের মাধ্যমে, বিভিন্ন সাইটের মাধ্যমে কি করা হয়? এগুলা ধারণ করা হয়, সংরক্ষণ করা হয়, এগুলো বাজারজাত করা হয়, ক্রয় বিক্রয় করা হয়। ঠিক আছে? এগুলা জিনিস, প্রত্যেকটা জিনিসকে কি বলা হয়? পর্নোগ্রাফি সরঞ্জাম বলা হয়। কম্পিউটারের ভিতরে আপনি কি করতে পারেন? সংরক্ষণ করতে পারেন কম্পিউটারে। আপনি মোবাইলে সংরক্ষণ করতে পারেন, মোবাইলের বিভিন্ন ডিভাইসে সংরক্ষণ করতে পারেন, কম্পিউটারের বিভিন্ন ডিভাইসে সংরক্ষণ করতে পারেন। তারপর আপনি এই জিনিসগুলা ক্যামেরার মাধ্যমে কি করতে পারেন? আপনি ধারণ করতে পারেন, উৎপাদন করতে পারেন। আপনি সিডি, ভিসিডি, তারপরে ডিভিডি, এগুলা যন্ত্রাংশের মাধ্যমে আপনি কি করতে পারেন? এগুলা সংরক্ষণ করতে পারেন, এগুলা সংরক্ষণ করা যায়। এই যে সংরক্ষণ করা যায়, উৎপাদন করা হয়, ধারণ করা হয়, প্রদর্শন করা হয়, এ প্রত্যেকটা জিনিসই কি হবে? এই পর্নোগ্রাফি সরঞ্জাম নামে অভিহিত হবে, ধারা ২-এর ঘ। ধারা ৪-এ বলা হয়েছে পর্নোগ্রাফি ধারণ করা যাবে না, বাজারজাত করা যাবে না, রক্ষণাবেক্ষণ করা যাবে না, উৎপাদন করা যাবে না, ক্রয় বিক্রয় করা যাবে না, পরিবহন করা যাবে না, অথবা বহন করা যাবে না, ধারা ৪। ধারা ৫-এ বলা হয়েছে এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে যদি কোনো অপরাধের সৃষ্টি হয়, তাহলে সেই অপরাধের তদন্ত কার্যক্রম সম্পন্ন করা যাবে, ধারা ৫। এখন ৫-এর ১ ধারায় বলা হয়েছে এই আইনে যদি কোনো অপরাধ হয়, তাহলে পুলিশের একজন সাব ইন্সপেক্টর পদের কোনো নিম্নে নয় এরূপ অফিসার কি করবেন? এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ অপরাধের কি করবেন? তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন। আর তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইন প্রয়োগ করতে হবে। তাহলে যদি এমসিকিউ হয় যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের যদি কোনো অপরাধের সৃষ্টি হয়, তাহলে সেই অপরাধের তদন্ত কার্যক্রম কোন আইন অনুযায়ী করতে হবে? পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ফৌজদারি কার্যবিধি নিয়ন্ত্রণ আইন, অথবা পুলিশ আইন, অথবা শিশু আইন? তাহলে অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইন, যেহেতু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিজস্ব কোনো তদন্ত ব্যবস্থা নাই, সেহেতু তদন্ত কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী করতে হবে। তাহলে ধারা ৫-এর ১। ধারা ৫-এর ২-এ বলা হয়েছে পর্নোগ্রাফি সংক্রান্ত কোনো অপরাধের তদন্তের ক্ষেত্রে সময়সীমা কতদিন হবে? সময়সীমা হবে ৩০ কার্যদিবস। ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সমাপ্ত করতে হবে। কিন্তু যুক্তিসঙ্গত কোনো কারণে যদি ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সমাপ্ত করতে না হয়, তাহলে তদন্ত কার্যক্রম আরো ১৫ দিন সময় বর্ধিত করতে পারেন। কে বর্ধিত করতে পারেন? পুলিশ সুপার মহোদয় বর্ধিত করতে পারেন, অথবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বর্ধিত করতে পারেন। কতদিন? ১৫ দিন। তাহলে প্রথমে ৩০ কার্যদিবস, পরে ১৫ কার্যদিবস, মোট হলো ৪৫ কার্যদিবস। ধারা ৫-এর ২। ধারা ৫-এর ৩-এ বলা হয়েছে উপধারা ২ অনুসারে ৩০ আর ১৫ ৪৫ কার্যদিবসের মধ্যেও যদি তদন্ত কার্যক্রম সমাপ্ত করা সম্ভব না হয়, তাহলে ওই আদালত যে থাকবেন, সেই আদালতের অনুমতিক্রমে বা আদালত যখন অনুমোদন দেবেন, সেই অনুমোদন ক্রমে অতিরিক্ত আরো ৩০ কার্যদিবস পর্যন্ত তদন্ত কার্যক্রম সময় বর্ধিত
করা যায় ধারা 5-এর 3। ধারা 5-এর 3। তাহলে ধারা 1-এ বলা হয়েছে এই আইনের পরিচিতি, ধারা 2-এ বলা হয়েছে সংজ্ঞা, ধারা 4-এ বলা হয়েছে এই পর্নোগ্রাফি উৎপাদন করা যাবে না, সংরক্ষণ করা যাবে না, বাজারজাতকরণ নিষিদ্ধ, মানে এগুলা করা যাবে না। ধারা 5-এ বলা হয়েছে তদন্ত। ধারা 5-এ তদন্তের সময়সীমা, কোন বিষয়ে তদন্ত করতে পারবেন আর কোন আইন অনুযায়ী তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 6 তল্লাশি এবং জব্দ। আপনি তল্লাশি কিভাবে করবেন, আপনি জব্দ কিভাবে করবেন। ধারা 6 বলা হয়েছে তদন্ত কার্যক্রম যেহেতু সাব ইন্সপেক্টর করবেন, তো এখানে তল্লাশি কার্যক্রম সাব ইন্সপেক্টর করবেন। সাব ইন্সপেক্টরের কোনো নিম্নের অফিসার নয়। তাহলে পুলিশের সাব ইন্সপেক্টর এর নিম্নে নয় এমন কোন কর্মকর্তা অথবা সরকারের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো উপযুক্ত ব্যক্তি বা কর্তৃপক্ষ ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে অপরাধের সহিত জড়িত কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক গ্রেপ্তারের ক্ষেত্রে বা কোনো পর্নোগ্রাফি সরঞ্জাম উদ্ধার বা জব্দের ক্ষেত্রে তল্লাশি কার্য পরিচালনা করতে পারবেন। ধারা 6-এর 1। ধারা 6-এর 1। তাহলে তদন্ত কার্যক্রম যেমন একজন সাব ইন্সপেক্টর করবেন, তেমনি তল্লাশি কার্যক্রম এবং জব্দ তালিকার ক্ষেত্রেও একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। কিভাবে করতে হবে? যেহেতু তল্লাশি কার্যক্রম, তদন্ত প্রক্রিয়ার কার্যক্রম পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নাই, তাহলে দুইটা কার্যক্রমই ফৌজদারি কার্যবিধি আইন অনুসরণ করে এই সাব ইন্সপেক্টর অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোন কর্মকর্তা বা অপর কোন ব্যক্তি বা অপর কোন কর্তৃপক্ষ কি করবেন? ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করবেন, অথবা গ্রেপ্তারের জন্য কোনো স্থান তল্লাশি করবেন, অথবা কোনো স্থান তল্লাশি করার পর যা কিছু পাওয়া যাবে তার জব্দ তালিকা প্রস্তুত করবেন। ধারা 6-এর 1। ধারা 6-এর 1। ধারা 6-এর মোটের বিষয়টি হলো তল্লাশি কার্যক্রম সম্পন্ন করা যাবে এবং জব্দ করা যাবে। তল্লাশি কার্যক্রম কিভাবে করতে হবে? মানে আপনি যদি এই আইনের অধীন এই আইনের অধীনে কোনো অপরাধের সহিত জড়িত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে চান, তাহলে সেই ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে বা কোনো পর্নোগ্রাফি সরঞ্জাম যদি উদ্ধার করতে চান বা কোনো পর্নোগ্রাফি সরঞ্জাম যদি আপনি জব্দ করতে চান, সেই জব্দের ক্ষেত্রে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারবেন। ধারা 6-এর 1। এই তল্লাশি কার্যক্রম কে পরিচালনা করতে পারবেন? যদি পুলিশের কোনো অফিসার হয় তাহলে সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টরের নিম্নে নয় এমন কোনো পুলিশের কর্মকর্তা অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো কর্মকর্তা বা অপর কোনো ব্যক্তি বা অপর কোনো কর্তৃপক্ষ, সেটা অপর কোনো সরকারি কর্তৃপক্ষ হতে পারে পুলিশ অফিসার ব্যতীত। তবে যদি পুলিশ অফিসার হয় তাহলে সাব ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার হতে হবে। আর যদি অন্য কোনো ব্যক্তি হয় তাহলে তিনি সরকার কর্তৃক অবশ্যই ক্ষমতাপ্রাপ্ত হবে। এরূপ কোনো ব্যক্তি বা এরূপ কোনো কর্তৃপক্ষ ফৌজদারি কার্যবিধি আইন অনুসরণ করে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য, যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য তল্লাশি করতে হয়, অথবা পর্নোগ্রাফি সরঞ্জাম কোনো পর্নোগ্রাফি সরঞ্জাম উদ্ধার করার জন্য বা জব্দ করার জন্য যদি তল্লাশি কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন হয়, তাহলে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা যাবে। ধারা 6-এর 1। তাহলে ধারা 6-এর 1-এ বলা হয়েছে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারবেন। কে করতে পারবেন? পুলিশের একজন সাব ইন্সপেক্টর অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি বা অপর কোনো কর্তৃপক্ষ ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য বা কোনো পর্নোগ্রাফি সরঞ্জাম উদ্ধার করার জন্য বা জব্দ করার জন্য তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারবেন। ধারা 6-এর 1। ধারা 6-এর 2। ধারা 6-এর 2। তল্লাশিকালে জব্দকৃত সফট কপি। কি কপি? সফট কপি। সফট কপি বলতে আপনি যদি কম্পিউটারের ভিতরে কোনো ভিডিও পান বা কম্পিউটারের ভিতরে যদি কোনো পর্নোগ্রাফি পান বা কোনো পর্নযুক্ত যদি ভিডিও পান, কোনো পর্ন ভিডিও পান, তল্লাশিকালে জব্দকৃত কোনো সফট কপি, হার্ড কপি বলতে বিভিন্ন সিডি, ভিসিডি, ডিভিডি, বিভিন্ন সিডি, ভিসিডি, ডিভিডি, কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস বা অ্যাক্সেসরিজ বা মোবাইল ফোন বা যন্ত্রাংশ বা অপরাধ সংগঠনে ব্যবহৃত কোনো অন্য কোনো যন্ত্র বা যন্ত্রাংশ বা সরঞ্জাম, ইলেকট্রনিক উপায়ে ধারণকৃত কোনো তথ্য বা মেমোরি কার্ড ইত্যাদি আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ আপনি তল্লাশিকালে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আপনি যা যা পাবেন
প্রত্যেকটা জিনিসই কি করা যাবে, জব্দ করা যাবে, এবং জব্দ করার পরে এই জিনিসগুলো কি করা যাবে, সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে। তাহলে তল্লাশি কার্যক্রম কে করতে পারবেন? একজন সাব ইন্সপেক্টর, পুলিশের সর্বনিম্ন একজন সাব ইন্সপেক্টর পদের অফিসার এই তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এবং এই তল্লাশি করার ক্ষেত্রে তিনি কি করতে পারবেন? 6-2 ধারা মোতাবেক, অর্থাৎ ইলেকট্রনিক্স যে সরঞ্জামগুলা, পর্নোগ্রাফির যে সরঞ্জামগুলো আছে, এই সরঞ্জামগুলো যদি পাওয়া যায় তাহলে তা কি হবে, আদালতে সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে। ধারা 6-2। ধারা 6-3। ধারা 6-3। ধারা 6-3-এ বলা হয়েছে, অত্র আইনে অপরাধ তদন্তকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, অর্থাৎ বিটিআরসি, বিটিআরসি বা অন্য সরকারি কর্তৃপক্ষ বা মোবাইল অপারেটর, মোবাইলের যে বিভিন্ন অপারেটর আছেন, মোবাইলের অপারেটর গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক, এই যে বিভিন্ন অপারেটরগুলো আছে, বা সরকারের নিকট হতে লাইসেন্স প্রাপ্ত বা অনুমোদন প্রাপ্ত অন্য কোনো কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত তথ্য আলামত সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে। অর্থাৎ এই যে পর্নোগ্রাফি যে বিষয়গুলো আছে, পর্নোগ্রাফি যে ভিডিওগুলো আছে, স্থির চিত্রগুলো আছে, এই স্থির চিত্রগুলো ভিডিওগুলো যদি অন্য অন্য সরকারি কর্তৃপক্ষের নিকট যদি পাওয়া যায়, বা কোনো মোবাইল অপারেটর বা অন্য কোনো কর্তৃপক্ষ এদের নিকট যদি পাওয়া যায়, তাদের নিকট থেকে সংগ্রহপূর্বক কি করা যাবে, এই ভিডিওগুলো কি আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6-3। ধারা 6-3 কি? তল্লাশি অথবা জব্দ, তল্লাশি ও জব্দ। তা ধারা 6-1 বলা আছে, তল্লাশি কার্যক্রম এবং জব্দ কার্যক্রম কি করতে পারবেন? পুলিশের একজন সাব ইন্সপেক্টর ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে কোনো অপরাধীকে গ্রেপ্তার করার জন্য, অথবা কোনো বস্তু উদ্ধার করে, পর্নোগ্রাফি সংক্রান্ত কোনো বস্তু বা কোনো দ্রব্য উদ্ধার করার জন্য বা জব্দ করার জন্য কি করতে পারবেন? তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারবেন। ধারা 6-1। ধারা 6-2 বলা হয়েছে, তল্লাশিকালে জব্দকৃত সফট কপি, হার্ড কপি, মোবাইল অথবা কম্পিউটারের যন্ত্রাংশ, বিভিন্ন সিডি, ভিসিডি, ডিভিডি, এগুলো আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ আপনি যা কিছু তল্লাশিকালে জব্দ করে পাবেন, জব্দ করতে পারবেন। তল্লাশি করছেন, তল্লাশি করার ক্ষেত্রে আপনি বিভিন্ন পর্নোগ্রাফি সরঞ্জাম জব্দ করছেন। এখন অপরাধী ব্যক্তিকে সেই সাথে এই জব্দকৃত এই বস্তুগুলা কি করছেন, আপনি কোর্টে দাখিল করছেন। এখন অপরাধীর অপরাধ প্রমাণের ক্ষেত্রে আপনি যে সকল সরঞ্জাম পাইছেন, সেই সকল সরঞ্জাম আদালতে কি করা যাবে, সাক্ষী হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6-2। ধারা 6-2। আর ধারা 6-3-এ বলা হয়েছে, এই আইনের অধীন কোনো অপরাধের তদন্ত করার ক্ষেত্রে বিটিআরসির নিকট যদি কোনো তথ্য পাওয়া যায়, মানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বিটিআরসি, বা অন্য কোনো সরকারি উপযুক্ত কর্তৃপক্ষ, অন্য কোনো সরকারি উপযুক্ত কর্তৃপক্ষ বা কোনো মোবাইল অপারেটর বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে বিভিন্ন, আপনারা জানেন সাধারণত যে শহর এলাকায়, এখন গ্রাম এলাকাতেও আছে, যে বিভিন্ন জায়গা থেকে কি হয়, ইন্টারনেটের ব্রডব্যান্ড লাইনগুলো যে আছে, এগুলা কি করা হয়, সরবরাহ করা হয়। এই যে ইন্টারনেটের লাইনগুলো যারা কি করে, সার্ভিস দিয়ে থাকে, এদের কাছে থেকেও যদি কোনো তথ্য পাওয়া যায়, অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা লাইসেন্সকৃত অন্য কোনো কর্তৃপক্ষের নিকট যদি কোনো সংরক্ষিত তথ্য থাকে, বা তদন্তকালে যদি তদন্তকারী কর্মকর্তা কোনো তথ্য যদি সংগ্রহ করতে পারেন, তাহলে এই তথ্যগুলাকে আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায়। ধারা 6-3। ধারা 6-3। তাহলে ধারা 6-1-এ বলা হয়েছে, একজন সাব ইন্সপেক্টর কোনো অপরাধীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে অথবা পর্নোগ্রাফির সরঞ্জাম উদ্ধার করার ক্ষেত্রে বা জব্দের ক্ষেত্রে যে কোনো স্থানে তিনি তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে পারেন। ধারা 6-1। ধারা 6-2 বলা হয়েছে, পর্নোগ্রাফি সংক্রান্ত যে সকল সরঞ্জাম উদ্ধার করা হবে তা আদালতের সাক্ষী হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6-2। ধারা 6-3-এ বলা হয়েছে, এই আইনের অধীন কোনো অপরাধের তদন্ত করার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বা সরকার কর্তৃক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্য কোনো সরকারি উপযুক্ত কর্তৃপক্ষের নিকট যদি কোনো তথ্য থাকে, অথবা মোবাইল অপারেটর
অথবা যারা ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে, ইন্টারনেট প্রোভাইডার, এই সকল কর্তৃপক্ষের নিকট যদি কোনো তথ্য সংরক্ষিত থাকে বা কোনো অপরাধের তথ্য যদি পাওয়া যায়, বা তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা যদি কোনো তথ্য যদি সংগ্রহ করতে পারেন, তাহলে প্রত্যেকটা তথ্যই কি আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ সরকারি কর্তৃপক্ষের নিকট যদি কোনো তথ্য থাকে, অথবা সরকারের নিকট হতে লাইসেন্স প্রাপ্ত অপর কোনো কর্তৃপক্ষের নিকট যদি কোনো তথ্য পাওয়া যায়, বা মোবাইল অপারেটর, মোবাইলের মাধ্যমেও, মোবাইলের ইন্টারনেটের মাধ্যমেও কি করা যায়, বিভিন্ন তথ্য, এগুলো তথ্য কি সংরক্ষণ করা যায়। এগুলো তথ্য যদি পাওয়া যায়, অথবা বিভিন্ন ইন্টারনেট প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার যারা থাকে, তাদের নিকট যদি কোনো তথ্য পাওয়া যায়, অথবা তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে যদি কোনো তথ্য পান, তাহলে প্রত্যেকটা তথ্যই কি করা যাবে, আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে ধারা 6 আমরা বলতে পারি তল্লাশি কার্যক্রম এবং সাক্ষ্য হিসেবে ব্যবহার। তল্লাশি কার্যক্রম, তল্লাশি করে যা কিছু জব্দ করা যাবে, প্রত্যেকটা জিনিসই কি করা যাবে, সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে। ধারা 6। তাহলে ধারা 1 পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 সালের আইন নামে অভিহিত হবে। ধারা 2 এর গ, ধারা 2 এর ঘ পর্নোগ্রাফি এবং পর্নোগ্রাফি সরঞ্জাম। ধারা 4 পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ নিষিদ্ধ। অর্থাৎ এই সংক্রান্ত যাবতীয় কিছু, পর্নোগ্রাফি উৎপাদন করা যাবে না, ধারণ করা যাবে না, পর্নোগ্রাফি বাজারজাত করা যাবে না, পর্নোগ্রাফি সংরক্ষণ করা যাবে না, পর্নোগ্রাফি বহন করা যাবে না, ক্রয় বিক্রয় করা যাবে না, ইত্যাদি প্রদর্শন করা যাবে না। ধারা 4। ধারা 5-এ বলা হয়েছে তদন্ত। তদন্ত ধারা 5-এর 1, একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসে তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন। সাব ইন্সপেক্টরের নিম্নে নয়, তিনি ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে তদন্ত কার্যক্রম সম্পন্ন করবেন। ধারা 5-এর 1। ধারা 5-এর 2-এ বলা হয়েছে তদন্ত কার্যক্রমের ক্ষেত্রে অবশ্যই 30 কার্য দিবসের মধ্যে তদন্ত করতে হবে। 30 কার্য দিবসের মধ্যে যদি তদন্ত সমাপ্ত না হয়, তাহলে অতিরিক্ত 15 কার্য দিবস পুলিশ সুপার মহোদয় অথবা পুলিশ সুপার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা উপযুক্ত কর্তৃপক্ষ আরো 15 কার্য দিবস সময় বৃদ্ধি করতে পারেন। ধারা 5-এর 2। ধারা 5-এর 3-এ বলা হয়েছে উপধারা 2 অনুসারে যদি তদন্ত কার্যক্রম সমাপ্ত করা সম্ভব না হয়, তাহলে অবশ্যই আদালতের অনুমোদন ক্রমে 30 কার্য দিবস অতিরিক্ত আরো 30 কার্য দিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সমাপ্ত করতে হবে। ধারা 5-এর 3। তো ধারা 5-এর 3-এ তদন্ত কার্যক্রম। ধারা 6। ধারা 6-এ বলা হয়েছে তল্লাশি, জব্দ এবং সাক্ষী হিসেবে আদালতে ব্যবহার। ধারা 6-এর 1, পুলিশের সাব ইন্সপেক্টর পদের নিম্ন নয় অথবা সরকারি সরকারি কর্তৃপক্ষ কর্তৃক নিয়োজিত অপর কোন সরকার কর্তৃক নিয়োজিত অপর কোন কর্মকর্তা বা সরকারের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোন কর্মকর্তা বা কর্তৃপক্ষ কি করতে পারবেন, কোন ব্যক্তিকে, এই আইনের অধীন কোন ব্যক্তি অপরাধ করছে তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে, অথবা এই আইনের কোন অপরাধ সংঘটিত হয়েছে সেই সংক্রান্ত কোন সরঞ্জাম উদ্ধারের উদ্দেশ্যে এবং জব্দ করার উদ্দেশ্যে যে কোনো স্থানে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ধারা 6-এর 1। ধারা 6-এর 1। ধারা 6-এর 2-এ বলা হয়েছে তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে প্রত্যেকটা জিনিসই জব্দ করা যাবে, এবং জব্দ করে কি করতে হবে, এইগুলো জিনিস আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। অর্থাৎ তল্লাশিকালে আপনি পর্নোগ্রাফির যে সরঞ্জাম পাবেন প্রত্যেকটা জিনিসই আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6-এর 2। ধারা 6-এর 3। ধারা 6-এর 3-এ বলা হয়েছে এই আইনের অধীন সংগঠিত কোনো অপরাধের তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এর নিকট যদি কোনো তথ্য পায়, অথবা মোবাইল অপারেটর যারা থাকেন মোবাইল অপারেটরের নিকট, যেমন রবি, বাংলালিংক, গ্রামীণ, তারপর আর কি আছে, টেলিটক, অন্যান্য যে মোবাইল অপারেটর গুলো আছে, তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা এদের কাছে যদি কোনো তথ্য পান, অথবা যারা ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকেন, ইন্টারনেটের সার্ভিস প্রোভাইডার সমূহ, সরকারি কর্তৃপক্ষ হোক অথবা বেসরকারি কর্তৃপক্ষ হোক, যার কাছে কোনো তথ্য পান অথবা তদন্তকারী কর্মকর্তা অন্য কোনোভাবে যদি কোনো তথ্য সংগ্রহ করতে পারেন, তাহলে প্রত্যেকটা তথ্যই কি হবে, আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 6-এর 3। তাহলে ধারা 1 থেকে ধারা 6 বুঝতে কোনো সমস্যা আছে? তো স্যার সমস্যা নেই। ধারা 1 থেকে ধারা 6। ধারা 7, বিশেষজ্ঞ মতামতের সাক্ষ্যগত
মূল্য। আমরা নারী শিশু নির্যাতন আইনে পড়ছি, এসিড আইনে পড়ছি, বিভিন্ন আইনে কি আছে, বিশেষজ্ঞদের যে মতামত। অস্ত্র আইনেও আছে, অস্ত্র আইনে 30-এর বিশেষজ্ঞের মতামত। তারপরে আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইনে আছে কত, 23। 23-এ কি বলা আছে, এখানে বিশেষজ্ঞ যে বিভিন্ন বিশেষজ্ঞ আছেন, লেখা বিশেষজ্ঞ, তারপর রাসায়নিক বিশেষজ্ঞ, তারপর রক্ত পরীক্ষক বিশেষজ্ঞ, এই যে বিশেষজ্ঞগুলো আছেন, এই বিশেষজ্ঞগুলা বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে বা গবেষণা করে বিভিন্ন বিষয়ে কি করেন, সিদ্ধান্ত প্রদান করেন। এই সিদ্ধান্তগুলোর আসলে সাক্ষ্যগত মূল্য কি, এর কোনো সাক্ষ্যগত মূল্য আছে কিনা? অবশ্যই সাক্ষ্যগত মূল্য আছে। যেমন নারী শিশু নির্যাতনের 23 ধারা অনুযায়ী আর সাক্ষ্যগত মূল্য আছে। তারপর অস্ত্র আইনের 30-এর ক ধারা অনুযায়ী যদি বিশেষজ্ঞের মতামত প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে কি অবশ্যই বিশেষজ্ঞের মতামত যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই তার মূল্য আছে। ঠিক পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 7 ধারায় বলা হয়েছে এই বিশেষজ্ঞের কথা। এই বিশেষজ্ঞের আসলে সাক্ষ্যগত হুম, মূল্য কি, ধারা 7। এই আইনের অধীন সংঘটিত কোনো অপরাধ তদন্তকালে, কি বলছে, এই আইনের অধীনে সংঘটিত কোনো অপরাধ তদন্তকালে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদপ্রাপ্ত কারিগরি বিশেষজ্ঞ, কি বিশেষজ্ঞ, কারিগরি বিশেষজ্ঞ, বা যে সকল প্রক্রিয়ায় উক্ত অপরাধ সংঘটিত হয়েছে সেই সকল বিষয়ে সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কারিগরি বিভাগের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গের বা সরকারের নিকট হতে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কারিগরি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গের নিকট হতে প্রাপ্ত বিশেষজ্ঞর মতামত হিসেবে বিবেচিত হবে এবং আদালতের সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 7। তা ধারা 7-এর মূল বিষয় কি, এই যে বিশেষজ্ঞ আছেন, অর্থাৎ এই বিষয়ে যে ব্যক্তিগণ বিশেষজ্ঞ আছেন, তাদের যে মতামত, তারা যে মতামতটা দেবেন, সেই মতামতটা কি হবে, সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে। ধারা 7। ধারা 7 প্রয়োজন নয়, লাগবে না। এই কারিগরি বিষয়ে যে বিশেষজ্ঞ এই বিষয়ে যে মতামতটা প্রদান করেন, এই বিষয়টা লাগবে না। আর একটা ধারা পড়বো, ধারা 13। ধারা 13, মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য না, মিথ্যা মামলা অথবা অভিযোগ দায়ের করার দণ্ড। যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করেন, নারী শিশু নির্যাতন আইনের 17 ধারায় কি বলা আছে, 17 যদি কোনো ব্যক্তির অধিকার নাই, যে ব্যক্তির মামলা করার অধিকার নাই, সে ব্যক্তি কোনো ব্যক্তির অপর কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য যদি নিজে মামলা দায়ের করেন অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে যদি মামলা দায়ের করেন, তাহলে সেই ব্যক্তি কি হবেন, অপরাধী হবেন। ধারা 17 1। আর এসিড অপরাধ দমনে আছে মনে হয় 7 ধারা, 7 ধারা না 8 ধারা, এসিড অপরাধ দমন আইনে মিথ্যা মামলা, এসিড অপরাধ মনে আছে না ভুলে গেছেন? আবদার স্যার, এটাও না। আট ধারা তাহলে স্যার। 8 ধারা, হুম। 8 ধারা, 7 ধারায় মনে হয় সহায়তা না, হ্যাঁ, সহায়তা শাস্তি। সহায়তার শাস্তি 7 ধারা, ঠিক আছে। 7 ধারায় সহায়তার শাস্তি, আর 8 ধারায় হলো মিথ্যা মামলা। আর সহায়তার শাস্তি নারী শিশুতে 30, আর মিথ্যা মামলা 17। 17। প্রত্যেকটা মিথ্যা মামলার ক্ষেত্রে মামলাটা কেমন হবে, আপনি মিথ্যা মামলা করবেন, আপনি যখনই মিথ্যা মামলা করবেন তখনই আপনার কোনো শত্রুকে ঘায়েল করার জন্য বা ক্ষতিগ্রস্ত করার জন্য বা কোনো সাজা প্রদান করার জন্য কি করবেন, মিথ্যা মামলা দায়ের করবেন। আপনি যদি মিথ্যা মামলা দায়ের করেন, আদালতে যদি এটা প্রমাণ হয়, তাহলে কি হবে, অবশ্যই আপনি অপরাধী হবেন, আপনার অপরাধ হবে। কারণ এখানে আপনি আদালতকে হেনস্থা করতেছেন। আপনার যে তদন্ত কার্যক্রম করবে, এই যে মামলা পরিচালনা করার ক্ষেত্রে যে সকল বিষয়, যে সকল অফিসার থাকবেন, তারা প্রত্যেকটা অফিসার কি হবে, আপনার হেনস্থার শিকার হবে। যদিও আপনার আইনানুগ কোনো অধিকার নাই বা আপনার কোনো অধিকারই নাই মামলা করার, কিন্তু আপনি মিথ্যা মামলা জেনে শুনে বুঝে কি করছেন, মিথ্যা মামলা দায়ের করছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার অপরাধ হবে। তাহলে ধারা 13 বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য বা ক্ষতি সাধন করার অভিপ্রায়ে মিথ্যা বা হয়রানিমূলক ভাবে কোনো মামলা
বা অভিযোগ দায়ের করেন অথবা অপর কোনো ব্যক্তির মাধ্যমে যদি মামলা বা অভিযোগ দায়ের করান, তাহলে সেই ব্যক্তি কি হবে? অপরাধী হবে। ধারা 13-1। ধারা 13-1। আর ধারা 13-2 এর ওই একটাই বিষয়, যদি কোনো ব্যক্তি মামলা কোনো মামলায় আদালত বা ট্রাইব্যুনাল শুনানি বা বিচারকালে যদি কোনো অভিযুক্ত ব্যক্তিকে খালাস প্রদান করেন এবং আদালত যদি এই মর্মে অভিমত ব্যক্ত করেন বা প্রকাশ করেন যে উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক, তাহলে মিথ্যা মামলা দায়েরকারী ব্যক্তি সর্বোচ্চ 2 বছর সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। ধারা 13-2। ধারা 13-2। তাহলে ধারা 13 বলা হয়েছে আপনার মিথ্যা মামলা করার জন্য কি নাই? কোনো অধিকার নাই। আপনি কি করলেন? আপনি মিথ্যা মামলা দায়ের করলেন। মিথ্যা মামলা যখন দায়ের করবেন, এটা তো আপনি প্রমাণ করতে পারবেন না, প্রমাণ করার কোনো অপশন নাই। আপনি যে কোনো বিষয়ে মিথ্যা মামলা দায়ের করেন, সে মিথ্যা মামলাটা আপনি প্রমাণ করতে পারবেন না। এখন আপনি যদি কোনো ব্যক্তিকে হয়রানিমূলক বা কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার উদ্দেশ্যে বা অভিপ্রায়ে যদি মিথ্যা মামলা দায়ের করান বা হয়রানিমূলক কোনো মামলা কি করেন, হয়রানিমূলক কোনো মামলা করেন বা অভিযোগ দায়ের করেন, তাহলে আপনি নিজে করেন অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে করান, উভয় ক্ষেত্রে আপনি অপরাধী হবেন। ধারা 13-1। ধারা 13-1। আর ধারা 13 দিয়ে বলা হয়েছে এই অপরাধের বিচার করার ক্ষেত্রে বা এই অপরাধের শুনানির ক্ষেত্রে বা বিচার শেষে যদি কোনো অভিযুক্ত ব্যক্তিকে খালাস প্রদান করা হয় এবং আদালত যদি এই মর্মে সিদ্ধান্ত উপনীত হয় যে আপনি মিথ্যা মামলা দায়ের করছেন বা যে ব্যক্তি এই মামলাটি দায়ের করছে সেই মামলাটি আসে ভিত্তিহীন বা হয়রানিমূলক বা কোনো ব্যক্তিকে হয়রানি করার জন্য, তাহলে আপনি অবশ্যই অপরাধী হবেন। ধারা 13-2। ধারা 13-2। এখানে আপনার শাস্তি হবে 2 বছর এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। ধারা 13। তাহলে ধারা 1 থেকে ধারা 13, 8 নম্বর ধারা আছে। 8 নম্বর ধারাটা আগামীকালকে পড়াবো। 8 নম্বর ধারা হলো দণ্ড। বিভিন্ন দণ্ডের কথা বলা আছে ধারা 8। ধারা 8টা খুবই গুরুত্বপূর্ণ। ধারা 1 থেকে ধারা 13, এখানে বুঝতে কারো কোনো সমস্যা আছে? যেহেতু ধারা 13তে বলা হয়েছে মিথ্যা মামলা অথবা অভিযোগ দায়ের করার দণ্ড, এটা আমরা বিভিন্ন জায়গায় পড়ছি, বিভিন্ন আইনে আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, এখানে তেমন কিছু নাই। ধারা 13টাকে বলা হয়েছে আপনার অধিকার নাই, অধিকার না থাকা সত্ত্বেও আপনি যদি মিথ্যা মামলা দায়ের করান তাহলে আপনি অপরাধী হবেন। আর ধারা 13-2 বলা হয়েছে কোন ক্ষেত্রে আপনি অপরাধী হবেন: যখন মামলার শুনানি চলবে, সাক্ষ্য গ্রহণ চলবে বা বিচার শেষ হবে, বিচার শেষে যদি অভিযুক্ত ব্যক্তি যদি খালাস পায় আর সেই ক্ষেত্রে আদালত যদি মনে করেন যে আপনি মিথ্যা মামলা দায়ের করছেন, তাহলে অবশ্যই আপনি অপরাধী হবেন। ধারা 13-2। ধারা 1 থেকে ধারা 13। ধারা 1-এ বলা আছে এই আইন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 নামে অভিহিত হবে। 2 ধারায় বলা আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। 2-এর পর্নোগ্রাফি। 2-এর বলা আছে পর্নোগ্রাফি সরঞ্জাম। ধারা 4 বলা আছে পর্নোগ্রাফি সংক্রান্ত কোনো কিছু সংরক্ষণ করা যাবে না এবং বাজারজাত নিষিদ্ধ। ধারা 5-এ বলা আছে তদন্ত। ধারা 6 তল্লাশি, জব্দ এবং সাক্ষ্যগত মূল্য। ধারা 13 মিথ্যা মামলা দায়ের বা মিথ্যা অভিযোগ দায়ের করার শাস্তি বা দণ্ড। আর ধারা 8 বলা আছে দণ্ড, বিভিন্ন বিষয়ে দণ্ড। অর্থাৎ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কি কি করলে কোন ধরনের দণ্ড হবে, আপনি কি কি করলে আপনি ধারণ, সংরক্ষণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় বা পর্নোগ্রাফি উৎপাদন এবং উৎপাদনের ক্ষেত্রেও বিধিনিষেধ, সেগুলা কি কিভাবে কি কি করলে দণ্ড হবে, সে দণ্ড বলা আছে ধারা 8। ধারা 8 এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 2 ধারায়। 2-এর 2টা সংজ্ঞা আছে, পর্নোগ্রাফি আর পর্নোগ্রাফি সরঞ্জাম। ধারা 5 তেমন প্রয়োজন নয়। ধারা 6 জব্দ তালিকা। আর ধারা 8, ধারা 8-এ দণ্ড। কি দণ্ড? অর্থাৎ এই দণ্ডের ভিতরে যে কোনো সময় যে কোনো একটা প্রশ্ন, শর্ট প্রশ্ন দিয়ে রাখতে পারে, 2 মার্কের 3 মার্কের। ঠিক আছে, এর দণ্ড ইনশাল্লাহ আগামীকালকে আমরা করব। আজকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 সালের 1 ধারা থেকে 13 ধারা পর্যন্ত, 1 ধারা থেকে 13 ধারা পর্যন্ত যা কিছু পড়লাম, এর ভিতরে কোনো ধারায় কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। কোনো প্রশ্ন আছে?
আসলে সমস্যা নাই, কোনো প্রশ্নও নাই।